প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোলটা তাহলে দিয়েই ফেললেন। যদিও সেটা প্রতীকী, খুবই একটা আনন্দের মুহূর্ত কচি বাচ্চাদের সাথে। তেমনি সেরকমই আর একটা আনন্দের মুহূর্ত কিন্তু ছিল যখন প্রধানমন্ত্রী ঝাড়গ্রামের রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন। তার কাছে এবং পরিবর্তনকামী সমস্ত মানুষের কাছে এগুলো অবশ্যই ভীষণ ভীষণ একটা সুখকর আনন্দের মুহূর্ত। কিন্তু অন্য কারো কারো কাছে সেই ঝাল ভীষণ ঝাল লেগেছে। ঝালমুড়ির ঝাল, প্রধানমন্ত্রী মোদী নিজেই বলেছেন যে ঝালমুড়ির ঝাল কি পরিমাণ লেগেছে তৃণমূল কংগ্রেসের। আর এই গোল, সেটা যদি আবার একটা প্রতীকী হয়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আগামীকাল মহা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ বিধানসভার নজিরবিহীন যে বিধানসভা নির্বাচন এই মুহূর্তে হচ্ছে, তার দ্বিতীয় এবং শেষ দফার ভোট গ্রহণ। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি সকল সহ নাগরিককে শুভেচ্ছা জানাই। মানে খুব শান্তিপূর্ণভাবে সকলে যেন ভোট দিতে পারে, নিজেদের নাগরিক অধিকার তারা প্রয়োগ করতে পারে, এই শুভকামনা সকলের প্রতি জানাচ্ছি। এবার আসছি আর একটা কথায়, যে একটা গল্পের কথা মনে পড়ে, সেটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরি, দেখুন তো মিল পান কিনা। প্রত্যেক ক্লাসে আমাদের ছোটবেলায় তো দেখতামই, পরবর্তীতে সেটার পরিমাণ আরো বেড়ে গেছে, এবং কিভাবে বেড়েছে সেটা আপনারাই বিচার করুন এই শোটা দেখতে দেখতে। সেটা হচ্ছে যাকে বলা হয় পরীক্ষায় টুকলি করা। এবার ধরা যাক কোনো ক্লাসের খুব মেধাবী এবং পরিশ্রমী ছাত্রছাত্রীরা, তারা খুব পরিশ্রম করে পরীক্ষায় বসছে। পরীক্ষায় বসে দেখতে পাচ্ছে যখন রেজাল্ট বেরোচ্ছে, তখন কিছুতেই সে ওপরের দিকে ভালো রেজাল্ট করতে পারছে না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত তারা হতে পারছে না। হচ্ছে ক্লাসের একটিই মাত্র ছেলে বা একটিই মাত্র মেয়ে। অনুসন্ধান করে জানা গেল, ক্লাসের মধ্যে সবাই মিলে বসে থাকলে সবাই তো দেখতে পাবেই। সেটা দেখা গেল যে এই ছেলেটি বা মেয়েটি অবলিক, সে টুকলি করে জামার পকেটে, লেখার বোর্ডের মধ্যে, জুতোর মধ্যে, বাথরুমে। তার বিশাল আয়োজন টুকলি করবার। মানে প্রায় যত রকম প্রশ্ন আসা সম্ভব, সব প্রশ্নের জন্য আলাদা আলাদা বাহিনী, সেগুলো সাপ্লাই দেওয়ার জন্যে। কেউ গাছে উঠে দেবে, কেউ জানলা বেয়ে দেবে, কেউ পাইপ বেয়ে, বাথরুমের পাইপ বেয়ে উঠে বাথরুমের মধ্যে দিয়ে আসবে, কেউ কেউ পারলে পুরো বইটাই দিয়ে আসবে। তা এই করে করে চলছিল বেশ পরীক্ষা। এখন এইটা রোধ করবে কে? সামনে দাঁড়িয়ে আছেন যিনি পরীক্ষার গার্ড, তিনি ব্যাপারটা বুঝতেন। ক্লাসের সব ছাত্রছাত্রীরা সেটা দেখতো, বুঝতো, সবই হতো, কিন্তু প্রত্যেকবার সেই জিতে বেরিয়ে যেত। তার কারণ কি? এই ছাত্রছাত্রীদের, তার যে বন্ধু বান্ধবী যারা আছে, তাদেরকে সে হুমকি দিয়ে ভয় দেখিয়ে রেখে দিত যে বললেই কিন্তু অবস্থা খারাপ করে দেবো, স্কুলের বাইরে বেরোলেই গন্ডগোল। কাজেই কেউ কিছু বলতে পারতো না। এমনকি যিনি গার্ড দিতেন, যে সমস্ত মাস্টারমশাই হোক বা দিদিমণি হোক, ইনি তাদেরকেও ভয় টয় দেখিয়ে রেখে দিতেন। এমন সময় কিছু পরিবর্তন ঘটে গেল। কি পরিবর্তন ঘটলো? আসলো হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, বা ধরা যাক হায়ার সেকেন্ডারি পরীক্ষা। সেখানে হলো কি, পরীক্ষা পড়লো অন্য স্কুলে, বা একই স্কুলে হোম সেন্টার পড়লো, গার্ড গেল পাল্টে। সব পুরো গার্ড, অন্য স্কুলের গার্ড, তারা খুব কড়া কড়া গার্ড আসলো। এই অবস্থায় এই ছাত্রটি বা ছাত্রীটি যে টুকে টুকে পাশ করত, তার অবস্থাটি কি হবে? প্রথমত তারা সমস্ত রকম রিপোর্ট কালেক্ট করলেন, কোন ছাত্র কোন ছাত্রী কি কি করে না করে। ঘাড় ঘোরালে, যাকে বলে ঘাড় ঘোরাতে দিচ্ছে না পরীক্ষায় টুকলি করার ক্ষেত্রে। তার কাছ থেকে যদি সমস্ত ধরনের ওই চিরকুটগুলো, টুকলির চিরকুটগুলো
ওগুলো কেড়ে নেওয়া হয়। তার কাছ থেকে যদি ওই বাথরুমে যাওয়ার সময় তাকে ওই পুরো বাথরুমটা চুন দিয়ে হোয়াইট ওয়াশ করা থাকে, যার দেওয়ালের গায়ে যাতে কোনো টোকা না থাকে, যদি পাইপ দিয়ে উঠে বা গাছ দিয়ে উঠে বা জানলা দিয়ে ছোট্ট ঢিলের মধ্যে টুকলি পুড়ে কেউ সাপ্লাই দিতে না পারে বা নিচে দাঁড়িয়ে থাকে পুলিশ, তাহলে এর অবস্থাটা কি হবে? এ কি আদৌ শূন্য তুলতে পারবে? মানে এটা আমি মজা করে বললাম, 1 2 3 4 এই সমস্ত পেয়ে বসে থাকবে। ভেবে দেখুন আজকে রাজ্যের অবস্থাটা ভোটে প্রায় তাই। একটি দল সে কত রকম ভাবে ভোট চুরি করা যায় সেই চেষ্টাতে মত্ত। আজকে শুভেন্দু অধিকারী বিদায়ী বিরোধী দলনেতা তিনি খোদ প্রেস কনফারেন্স করে সেটাও দেখিয়ে দিলেন যে কত রকমের চুরি হতে পারে। আর হুমকি সেটা কে দেয়? এই যে একটু আগে বললাম, আগে দেখুন তো শুভেন্দু অধিকারী কি বলছে। ফিঙ্গার লাগানোর জন্য দেবলীনা বিশ্বাস ধরা পড়ে গেছে, পারবে না করতে। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি 750 প্রণয় ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, মানে করতে দেব না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিতে বাইরে আচ্ছা 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 750 নাম্বারটাও বলে দিলাম, পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোন চুরি করতে দেব না। 3810 বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছে আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম 4 তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি। এবার যদি আসি হুমকির প্রসঙ্গ, তাহলে টুকলি তো নেই, তাহলে একমাত্র উপায় ওই গার্ডকে হুমকি দেওয়া, এবং সেই চেষ্টা যথারীতি সমস্ত রকম ভাবে হয়েছে। এই গত দুদিনে কি হলো যে বুথের মধ্যে পুলিশকে, রাজ্য পুলিশকে যাতে ঢুকতে দেওয়া হয় তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হলো, মুখ থুবড়ে পড়লো, মামলাটা গ্রহণই হলো না শেষ পর্যন্ত। এরপরেও আরো মামলা হয়েছে, চেষ্টা হয়েছে সমস্ত রকম যাতে এই সিআরপিএফ কাউকে রেড করতে না পারে, তার জন্য মামলা হয়েছে, হাইকোর্ট সেটা গ্রহণই করেনি। সর্বশেষ সংযোজন, আপনাদের সঙ্গে এখন যখন কথা বলছি তখন সারা এই যে দ্বিতীয় দফায় যত কেন্দ্রে ভোট হবে সমস্ত কেন্দ্রে সিআরপিএফ এর অপারেশন সংবাদ চলছে। অপারেশন অল আউট আপনাদেরকে দেখিয়েছিলাম আগের এপিসোডগুলোতে, এটাতে চলছে অপারেশন সংবাদ। রাত্রিকালীন সমস্ত ধরপাকড়, মানুষের সঙ্গে যোগাযোগ, কনফিডেন্স বিল্ড আপ, এই সমস্ত কিছু চলছে। এবং দক্ষিণ 24 পরগনায় অলমোস্ট তার নেতৃত্ব দিচ্ছেন ওই সেই আইপিএস ডক্টর অজয় পাল শর্মা। তার বিরুদ্ধে এবার চলে গেছিল কলকাতা হাইকোর্টে যাতে তিনি এই সমস্ত না করতে পারেন। কলকাতা হাইকোর্ট মামলাটা গ্রহণই করেন। এই সব মিলে বুঝতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে যখন এখন কথা বলছি, সারা পুরো এলাকা জুড়ে যত ভোট গ্রহণ কেন্দ্র আছে সমস্ত কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য লাগাতার রেড চলছে এখনো পর্যন্ত। মানে পুরোটা যদি ধরা হয় গত 48 ঘন্টা কি তারও বেশি সময় ধরে গ্রেপ্তারের পরিমাণ প্রায় 3500 ছাড়িয়ে গেছে। নন বেলেবেল ওয়ারেন্ট এবং প্রিভেন্টিভ অ্যারেস্ট এবং 324 ধারায় বা নির্বাচন কমিশনকে সংবিধান ধারা, ওই ধারাটি বাদেও যে পরিমাণ অন্যান্য ধারাতেও যে পরিমাণ সুপ্রিম কোর্টের রায় টায় আরো কিছু আছে, সেগুলো নিয়ে নির্বাচন কমিশনকে যে পরিমাণ ক্ষমতা সংবিধান ভারতীয় আইন দিয়ে রেখেছে, তাতে করে মনে আছে সেই নজরবন্দি করে রাখা, এরকম যাকে যাকে অ্যারেস্ট করা হচ্ছে না সে গন্ডগোল পাকাতে পারে। প্রিভেন্টিভ অ্যারেস্ট তার জন্য যেমন আছে, তেমনি নজরবন্দি করে রাখা, মানে তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা বা বাড়ির মধ্যে তার যাতায়াতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা বা নজরের মধ্যে রাখা, সে ব্যবস্থাও
সারা রাত ব্যাপী চালু থাকছে, আগামী কালও থাকবে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু এই গণতন্ত্রের উৎসবটি আগামীকাল ঘটতে চলেছে। যে শ্রমিক ভট্টাচার্যকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এবারকার ভোট সম্পর্কে তার মতামতগুলি দেওয়ার জন্য, এবং এইটা বলা হয়েছিল যে লাগাতার হুমকি, সেই হুমকি শেষ পর্যায়ে এসে ঠেকেছে এবং তাদের সর্বোচ্চ স্তরের নেতারা, কেউ বলছে থানা উড়িয়ে দেব, কেউ বলছে 4 তারিখের পর খুঁজে খুঁজে দেখে দেখে নাকি মারবে। তাহলে একটা রাজনৈতিক দল, সে নাকি সরকারে ক্ষমতায় আসতে চায়, তার কোনো উন্নয়ন কর্মসূচি একটা কিচ্ছু নেই, কোনো প্রচারে নেই। তারা যে ম্যানিফেস্টো বা ওটাকে কি বলে, তাদের যে আগামী কর্মসূচি ভোটের আগে যেটা ইয়ে করে প্রকাশ করে মানুষ, এই রাজনৈতিক দল, তা ওই সেটা প্রকাশ করতে গিয়ে যে অনুষ্ঠানটা হয়েছিল, বলেছিলাম আপনাদের 41 মিনিটের একটা অনুষ্ঠান হয়েছিল। প্রথম 15 মিনিট বিজেপিকে গালাগাল, লাস্টের 16 মিনিট হচ্ছে কমিশন, SIR এই সমস্ত নিয়ে গালমন্দ, আর মাঝখানে 10 মিনিট ছিল, মাত্র 10 মিনিট ছিল হচ্ছে ওনাদের ওই ম্যানিফেস্টো প্রকাশ। এখন এই যদি একটা দলের অবস্থা হয় যার আর কিচ্ছু দেওয়ার নেই, তাহলে কি পড়ে থাকে? তাহলে হুমকিটাই পড়ে থাকে। তার জন্য শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি ঠিক কি বললেন। গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কর্মীদের বাড়িতে গেছে, অত্যাচার করেছে, শেষ থেকে আমরা জানবো। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে দেখে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনে করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশে ক্ষমতায় এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি। আপনি বললেন আপনাদের দলও তৈরি রয়েছে, আপনাদের দল কিভাবে তৈরি রয়েছে? কাউন্টার হবে, মারলে পাল্টা মার? এটা তো জঙ্গলের নিয়ম, আমরা প্রতিরোধ করব, দল তৈরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আগে থেকে বলেই রেখেছিলেন, সাবধান হয়ে যাও, শেষবারের মতো সতর্ক করছি, আত্মসমর্পণ করো। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। তাতেও যখন কাজ হয়নি, তখন তো এই দৃশ্য দেখতেই হবে। সেই কুচোকাচাদের, দুষ্টু ছেলে মেয়েদের দেখতে হবে, যারা এই দুষ্টুমিগুলো করবে, মানুষকে ভোট দিতে দেবে না। উন্নয়নের ওপর ভরসা নেই যাদের, উন্নয়নের অনুপ্রেরণায় মানুষ ভোট দেবে, তারা জিতবে, এ ভরসা তারা করে না। মানুষকে ভোট দিতে দেব না, বছরের পর বছর ধরে দেব না, অনন্তকাল ধরে ভোট দিতে দেব না, শাসন ক্ষমতা কায়েম করে রেখে দেব, মানুষকে লাগাতার হুমকি দেব, সমস্ত লুট করে শেষ করে দেব, ফাঁকা করে দেব। এই যদি একটা রাজনৈতিক দলের অবস্থা হয়, সেই রাজনৈতিক দলটা কালের নিয়মে ধুয়ে মুছে সাফ সুতরা হয়ে যায়। প্রথম দফার ভোটে যা হয়েছে তাতে রেজাল্ট মোটামুটি পরিষ্কার, আর দ্বিতীয় দফায় যা হতে চলেছে, আমাদের অন্তত ধারণা, সমস্ত এই নিরাপত্তার বহর দেখে, যে ওই রেকর্ডটাকেও হয়তো ছাপিয়ে যেতে পারে। তার কারণ কি বলুন তো? যত বেশি যে মানুষকে কুক্ষিগত করে রাখা হয়, যে মানুষের উপর যত বেশি অত্যাচার করা হয়, যত বেশি ভয় দেখানো হয়, মানুষ যদি স্বাধীনতা পায়, মানুষ যদি সুযোগ পায়, সেই মানুষটা কিন্তু অন্য মানুষের তুলনায় আগে ছিটকে বেরিয়ে এসে তার প্রতিবাদ জানায়।
এই জন্যেই বলছি দ্বিতীয় দফার ভোট কিন্তু সব রেকর্ড ভেঙে দিতে পারে। সেটা আপনার আমার সকলের শুভবুদ্ধি, সাহস সবকিছুর ওপর নির্ভর করে আছে। আর ওই যে বললাম, অপশাসনের বদলে সুশাসন, এটার ভোট এটা। অধর্মের সাথে ধর্মস্থাপনের ভোট এটা। অনাচার, অত্যাচার এর বদলে সেবা, এর ভোট এটা। এই পরিবর্তনের ভোট এটা। সেটার জন্যে আমাদের তো তাকিয়ে থাকতে হবে সামনের মাত্র কয়েকটা দিনের জন্যে। এবং আপনাদের আবার জানাচ্ছি, আগামীকালের জন্য সকলকে উৎসাহিত করছি এবং প্রত্যেককে বলছি, একজন মানুষের মনের সাহস আরেকজন মানুষকে সঞ্চারিত করে একসাথে উৎসবের মেজাজে হই হই করে ভোট দিতে বেরোতে হবে সবাইকে। তবেই কিন্তু এই অপশাসনের অবসানটা ঘটবে। যখন সুবুদ্ধি সম্পন্ন মানুষ দল বেঁধে ভোট দিতে বেরোয়, তখন কুচো কাচা 5-6 জন হুমকি, চোখ তাকানো, কিচ্ছু করতে পারে না। ওই সুনামি কখনো হাত দিয়ে থামানো যায় না, আর সাইক্লোন কখনো ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। আর এবার এ দুটোই হচ্ছে, সাইক্লোন, মানুষের আবেগের সাইক্লোন, আর জনসুনামি, এই দুটোতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই অপশাসন। এই আশা রাখি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, হাত খুলে আপনাদের মতামত লিখুন, একটু শেয়ার করে দিন, যাতে এই এপিসোডের সাথে আপনাদের মতামতগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে আরো মানুষের মধ্যে আশার সঞ্চার করতে পারে, সাহস সঞ্চার করতে পারে, শুভবুদ্ধির সঞ্চার করতে পারে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।